দর্শক স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। আজ আপনাদের সঙ্গে আছি আমি ফারুক ভিয়া রবিন। দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী কিংবা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাধারণত এই আয়োজনে আমরা আলাপ আলোচনা করে থাকি। আজ আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হলো অশান্ত পাহাড় নেপথ্যে কি। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে নানা কারণেই কিন্তু যে উত্তপ্ত হয়ে উঠছে পাহাড় অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম, সেখানে কিন্তু যে নানা ধরনের ঘটনাগুলো কিন্তু যে নানা শঙ্কা জাগাচ্ছে এবং সেখানে যে জনজীবনেও কিন্তু নানা ধরনের যে প্রভাব পড়ছে। তো সেই যে পাহাড় যে অশান্ত হয়ে পড়ছে তার পেছনে কিন্তু যে বিভিন্ন সময় নানা ধরনের ঘটনা প্রবাহ থাকে, যেইগুলো আসলে যে পাহাড় যে অশান্ত হয়ে পড়ে বা পাহাড়ের যে নানা ঘটনা প্রবাহগুলো রয়েছে তার পেছনে নানা ধরনের প্রভাবক হিসেবে কাজ করে। তো সেই বিষয় আশয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলাপ আলোচনা করব, যে বিশেষ করে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে পাহাড়ের বিভিন্ন যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে সেগুলো তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছে এবং সেই জায়গাতে কখনো কখনো গোলাগুলির ঘটনা ঘটছে, প্রাণহানিরও ঘটনা ঘটছে এবং সেই জায়গায় অর্থাৎ এই সংঘাতের পেছনে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে বড় ধরনের যে অস্ত্রের চালান এবং সে অস্ত্রগুলো কিভাবে আসে কিংবা এই যে অস্ত্র আসছে তার পেছনে আসলে যে অর্থের যোগানই বা কীভাবে হচ্ছে, কারা সে অর্থ পেছনে রয়েছে কিংবা কিভাবে সে অর্থের যোগান দেওয়া হচ্ছে, এইসব বিষয় আশয় নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করব এবং একই সঙ্গে জানার চেষ্টা করব এই যে সীমান্ত পার হয়ে যে অস্ত্র ঢুকছে পার্বত্য চট্টগ্রামে, তো সেখানে আসলে যে সেই সব অস্ত্রের চালান কেন ঠেকানো সম্ভব হচ্ছে না এবং সেখানেই বা চ্যালেঞ্জের জায়গাগুলোই বা কী, এসব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আজকের আয়োজনে আমরা আলাপ আলোচনা করব। তো শুরুতে আমরা একটু আমাদের একটি প্রতিবেদন দেখে নিতে চাইব, অর্থাৎ সেই প্রতিবেদনে আসলে যে থাকবে পাহাড়ের বর্তমান চিত্র কী এবং সেখানে যে অবাধে যে অস্ত্র ঢুকছে কোন কোন রোড দিয়ে কিভাবে অস্ত্রগুলো আসছে এবং তার পেছনে আসলে যে কারা জড়িত রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই বা এ বিষয়ে কি ভাবছে, সে নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে। সেই প্রতিবেদনটি দেখে আমরা আরও বিস্তারিত আলোচনায় ফিরব। দেখে নিচ্ছি প্রতিবেদনটি। গহীন জঙ্গল, দুর্গম পাহাড়ের বাঁকে বাঁকে অপরাধের অভয়ারণ্য, নানা পথ বেঁকে নানা গোষ্ঠীর হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র, আর তাতে অশান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তদেশীয় নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অন্তত 4টি রুটে অস্ত্র ঢুকছে রাঙামাটিতে, যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাচি, লুল্যাংচড়ি, চকপতি ঘাট, বসন্তপাড়া হয়ে রাঙামাটিতে প্রবেশ। অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া, রাইখালি বাজার, বড়ইছড়ি হয়ে কাউখালী রুট। তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ, এরপর শুকনাছড়ি, বরকল, তালুকদারপাড়া, সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্ত্র। এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুকজিং, মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙামাটির সাদিক লঙ্কর পয়েন্টে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এসব রুটে বাংলাদেশে অস্ত্র আসার পথে চলতি বছর দেশটিতে ধরা পড়েছে কিছু চালান। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে 5টি বড় চালান জব্দের খবর পাওয়া গেছে। এসব চালানে ছিল AK-47, M16, গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও গোলাবারুদ। আমি খুব একটা আতঙ্কে এখনো। পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সাবেক 2 সদস্য জানান, প্রতিটি অস্ত্রের জন্যই থাকে সাংকেতিক ভাষা। পার্টির একটা নিজস্ব একটা অস্ত্র বহনকারী আছে, যে তা একটা স্পেশাল টিম, যে অস্ত্র আসলে ওরাই ওদের থেকে নিয়ে আসবে যে অস্ত্রগুলো, যে আজকে অস্ত্র চালান আসবে, যে এতগুলো বলে অস্ত্র বলে লোক কয়জন লাগবে, ওগুলো হচ্ছে বিশেষ লোক নিয়ে যায় যে অস্ত্রগুলো আনার জন্য। এগুলো তো বিশেষ করে যে আসে যে মায়ানমার, থাইল্যান্ড এদিক থেকে, আর ইন্ডিয়া বোর্ডারে ঢুকবে মালগুলো, পরে ওখান থেকে আবার বাংলাদেশে আসবে। একটা অস্ত্রের দাম বাংলা থেকে নিয়ে আসতেছে 3 লক্ষ টাকা, কিন্তু এখানে বিক্রি করছে আপনার 6 লক্ষ। গ্যাং আছে যে তারা বড় একটা সিন্ডিকেট, বেশিরভাগই এখান থেকে যাবে, আজকে বর্ডারে দিবে, যে মনে করেন এই জায়গাতে দিচ্ছে, তো আগাম কি করবে, অস্ত্র বাহিনী গিয়ে ওইখানে চারিদিকে ঘেরাও করবে। ঘেরাও করার পরে যখন মালগুলো এফআরে আসবে বাংলাদেশে, তখন তাদের মধ্যে ওরা তো হিট পজিশনে আসে, আন্ডারগ্রাউন্ডে যারা আছে, যেন বেমানি করতে না পারে, কী করে তারা তো মাল সাবান বুঝে নিয়ে তারপরে টাকা বুঝে লেনদেন কত আসছে কত কী, তখন বুঝে দিয়ে তাদের মতো তারা চলে যায়, আবার গার্ড দিয়ে অস্ত্রগুলো নিয়ে আসে।
অস্ত্রের অবাধ চালানির ফলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো যেমন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে, তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। এসব ঘটনায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ৪২ সদস্য। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। তারপরেও আমাদের কাছে যখন স্পেসিফিক তথ্য পাই আমরা কিন্তু অভিযান চালাই, এবং সেই অভিযানগুলো কিন্তু যৌথ অভিযান চালায়। বিভিন্ন নামে ছদ্মনামে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাই মর্মে অভিযোগ আসে। যখন এই অভিযোগগুলো আমরা পাই সেগুলো আমরা খতিয়ে দেখি। বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ রয়েছে, সেনাবাহিনী রয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবি রয়েছেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখছি। গত এক বছরে অন্তত অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতে। এসব সংঘাতের অবসান ঘটবে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতার জন্য, এমনটি প্রত্যাশা করেন এখানকার স্থানীয়রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, রাঙামাটি। দর্শক দেখছিলেন এতক্ষণ আপনারা প্রতিবেদনটি, এবং সেই প্রতিবেদনটি নিশ্চয়ই আপনারা একটি বিষয় লক্ষ্য করছেন যে পাহাড় থেকে পাহাড়ে যে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আসছে, সেগুলো মিয়ানমার থেকে বা ভারতের মিজোরাম হয়ে কিন্তু যে রাঙামাটিতে সে অস্ত্রগুলো ঢুকছে, এবং সেই অস্ত্রগুলো যখন এখানে প্রবেশ করছে, আমরা এখানে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তাদের সদস্য ছিলেন এমন দুজন সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তাদের বক্তব্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই যে অস্ত্রগুলো যে যখন হাত বদল করা হচ্ছে, তখন আসলে যে কিভাবে এই অস্ত্রগুলো যে আনা হচ্ছে সেটি নিশ্চয়ই আপনারা আমাদের যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনটি দেখেছিলেন, এবং সেখানে তারা যে কথাটি বলছিলেন, যখন যেই জায়গা থেকে এই অস্ত্রগুলো হাত বদল হয় সেখানে যে আগের রাতে অবস্থান নেই, এবং যে সেখান থেকে যে এই অস্ত্রগুলো বা হাত বদল করা হয়, এবং সেখানে যে আগের রাত থেকে সেই পুরো এলাকাটি যে ঘিরে রাখা হয়ে থাকে। তো সেই যে নানান কৌশলের জায়গাটি থেকে আসে। তো এখন যদি আমরা একটু এক নজরে আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে পার্বত্য চট্টগ্রাম যে অশান্ত হয়ে পড়ছে বা সংঘাতময় যে হয়ে উঠছে, তো তার পিছনে কিন্তু অনেকগুলো বিষয় আসলে কাজ করছে। একদিকে যেমন এই যে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অস্ত্র এবং গোলাবারুদ আসছে, এবং এই অস্ত্রগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র আসছে, এবং এই অস্ত্রগুলোর ব্যবহার আসলে যে কী কাজে হচ্ছে সেটি নিশ্চয়ই অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে। মূলত পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে তাদের নিজেদের যে আধিপত্য বিস্তার করার জন্য কিন্তু এই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, এবং এখানে অনেক ক্ষেত্রেই যেটি দেখা যাচ্ছে যে এই জায়গাটিতে নিরাপত্তা বাহিনীর যে সদস্যরাও কিন্তু সেই জায়গায় তাদের নিশানা হচ্ছে। কারণ আমরা জানি যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে বা এই যে অস্ত্র বা গোলাবারুদ যে আসা কিংবা বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর যে আধিপত্য কিংবা যে তাদের যে বিস্তার রয়েছে, সেখানে কিন্তু তাদেরকে একটু থামিয়ে দেওয়ার জন্য বা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নিরাপত্তা বাহিনীগুলো। তো সেই জায়গাতেই কিন্তু যা পাহাড়ের যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে তারা নিশানা করছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে। তো সেই কারণে কিন্তু যে এই ধরনের হামলায় ৪২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও ১১১ জন আহত হয়েছেন বিভিন্ন সময়ে। তো অন্যদিকে এই যে সংঘাতময় পাহাড়, সেই সংঘাতময় পাহাড়ে যে সংঘাত জিয়ে থাকা বা একটি অস্থির পরিবেশ তৈরি করা, তার মধ্যে দিয়ে কিন্তু যে কারো কারো একটি যে স্বাধীন জুম্মল্যান্ড প্রতিষ্ঠারও কিন্তু যে আকাঙ্ক্ষা রয়েছে, এবং এই ধরনের অর্থাৎ স্বাধীন জুম্মল্যান্ড প্রতিষ্ঠার জন্য যেমন একদিকে পাহাড়েও বিভিন্ন গোষ্ঠী তৎপর রয়েছে, ঠিক একইভাবে কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের নানা ধরনের যে প্রচারণা চলে, এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে ওখানকার একটি যে প্রস্তাবিত একটি মানচিত্র কিংবা পতাকা, সেইগুলোও কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আসলে যে প্রচার করা হচ্ছে। তো এই যে আমরা দেখছিলাম যে পাহাড় আসলে যে সংঘাতময় হয়ে উঠছে, তো এই যে সংঘাতময় হয়ে উঠছে সে জায়গাতে নানান সময়ে যে আঞ্চলিক বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একে অঙ্গের সঙ্গে যেই সংঘাত কিংবা দ্বন্দ্বের মধ্যে জড়াচ্ছেন। তো সেই জায়গায় যদি আমি একটু এক বছরের চিত্র আপনাদেরকে দেখাতে চাই, সেটি হলো যে গত এক বছরে
আঞ্চলিক বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে ৮৯টি সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়াও কিন্তু যে অপহরণেরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে, সেই জায়গাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ১১৯ জন অপহরণ হওয়ার কিন্তু যে তথ্য পাওয়া গেছে এবং এই অপহরণ যে ১১৯ জন অপহরণ হয়েছে তার মধ্যে ৪১ জন হলেন পাহাড়ি এবং ৭৮ জন হলেন বাঙালি। তো এই হলো যে গত এক বছরের যে সেখানকার যে চিত্রটি রয়েছে তো সেটি। তো এই যে বিভিন্ন এখন একটি যে প্রশ্ন আসতে পারে যে এই অপহরণ কেন, বা মানে এই যে বিভিন্ন যে সংগঠনগুলোর মধ্যে এই যে সংঘাত ঘটছে তার অন্যতম একটি কারণ হলো যে সেখানে মানে নিজেদের আধিপত্য বিস্তার করা কিংবা যে এলাকার সেটির যে নিয়ন্ত্রণ সেটি ধরে রাখা, এটি একটি কারণ। এবং আর অপহরণগুলো করার পেছনে কিন্তু যে বিভিন্ন সময় যে চাঁদা দেওয়ার বা চাঁদার জন্য কিন্তু অনেক সময় অপহরণ করা হয়ে থাকে। কেউ যদি চাঁদা দিতে না চায় তখন কিন্তু যে তাদেরকে অপহরণের শিকার হতে হয়, এই ধরনের বিভিন্ন তথ্য কিন্তু যে সেখান থেকে মিলছে। তো একই সঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে এই যে বিভিন্ন ধরনের যে অস্ত্র গোলাবারুদ আসছে, তো সে জায়গাতে যে এই অর্থের উৎস কি বা কিভাবে আসলে যে সেই অস্ত্রগুলো আমদানি করা হচ্ছে বা মানে সেটির আসলে যে যোগান কি, এই যে অস্ত্র এবং গোলাবারুদ যে কেনা হচ্ছে সেটি কিন্তু যে বড় একটি অংশই এই যে চাঁদার যে অর্থ সেটি হলো যে প্রধান উৎস। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে কিন্তু যে বছরে প্রায় ৭০০ কোটি টাকার মতো যে চাঁদা আদায় করা হয়ে থাকে বিভিন্নভাবে। এইগুলো কিন্তু একদিকে যেমন মানে বিভিন্ন পরিবহন থেকে নেওয়া হয়ে থাকে, ঠিক একইভাবে উন্নয়ন কাজের যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে চাঁদা আদায় করা হয়ে থাকে। নানানভাবে নানান জায়গা থেকে কিন্তু এই চাঁদাগুলো আদায় করা হয়ে থাকে। তো সেই চাঁদার যেই মানে টাকাগুলো রয়েছে, বছরে যে ৭০০ কোটি টাকার মতন চাঁদা আদায় হয়ে থাকে, তার একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু যে এই অস্ত্র এবং যে গোলাবারুদ ক্রয়ের পেছনে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এবং সে জায়গাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অস্ত্র এবং গোলাবারুদ যখন মানে সেটি যেমন ক্রয়ের ক্ষেত্রে যেমন হয়ে থাকে, ঠিক একইভাবে যদি চাঁদা দেওয়া না হয় তাহলে সেখানে অপহরণের মতন ঘটনা ঘটছে এবং সেখানে উন্নয়ন কাজে বাধা দেওয়া হচ্ছে এবং কখনো কখনো যে বিভিন্ন জায়গায় মোবাইল সংযোগ অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক সংযোগ সেটিও কিন্তু যে বিচ্ছিন্ন করা হচ্ছে। এখানে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার মতন একটি ঘটনাও কিন্তু যে মানে অনেক সময় সে তথ্য পাওয়া যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে গত সাম্প্রতিক সময়ে আসলে যে ২৪টি মোবাইল টাওয়ার ভাঙচুরের তথ্য পাওয়া যাচ্ছে। তার মধ্যে খাগড়াছড়িতে ১৯টি এবং রাঙামাটিতে ৫টি মোবাইল টাওয়ার মানে ভাঙচুরের যে তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ এইগুলো কিন্তু যে চাঁদা আদায়ের জন্য কিন্তু অর্থাৎ চাঁদার দাবি করা হচ্ছিল যে মোবাইল কোম্পানির কাছে বা ওই টাওয়ারগুলোর কাছে বা টাওয়ারগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু চাঁদা না পেয়ে পরবর্তীতে যে মোবাইল টাওয়ার ভাঙচুরের মতন ঘটনাও কিন্তু ঘটেছে। তো এই যে অস্ত্র আসছে কিংবা গোলাবারুদ আসছে, তো সেইগুলো ঠেকানোর ক্ষেত্রে আসলে যে মূল চ্যালেঞ্জগুলো কি বা অনেক ক্ষেত্রে কেন এটি সম্ভবপর হয়ে উঠছে না? কারণ আমরা জানি যে অস্ত্র যে চালানগুলো হচ্ছে সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু যে জব্দ হচ্ছে কিংবা গ্রেফতারের মতন যে ঘটনাগুলো ঘটছে, কিন্তু তারপরও যেখানে এই অস্ত্র চালানগুলো মানে ঠেকানো সম্ভব হচ্ছে না বা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে, সেটির অন্যতম একটি কারণ হলো যে যোগাযোগ ব্যবস্থা এবং সেখানকার যে দুর্গম যোগাযোগ ব্যবস্থা সেটির সুযোগে কিন্তু নিচ্ছে যে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলো। তারা আসলে যে সেই সুযোগে আইনশৃঙ্খলা বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর যে চোখ এড়িয়ে তারা যে দুর্গম যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো দিয়ে যে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং অন্যদিকে পাহাড় নদীর জটিল ভূগঠন সেটিও অস্ত্র চোরাচালান রোধের ক্ষেত্রে একটি অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আরও একটি যে বিষয় রয়েছে সেটি হলো যে পার্বত্য এলাকার বড় একটি অংশ জুড়েই কিন্তু যে সীমান্তে যে কাঁটাতারের বেড়া নেই বা এবং সেই জায়গাটা থেকে যে সীমান্তে কোনো বেড়া না থাকার কারণে কিছু কিছু জায়গা রয়েছে সীমান্তের, অর্থাৎ মানে রাঙামাটি সহ যে আশপাশের জায়গাগুলোতে সেই সুযোগগুলোই কিন্তু যে বিভিন্ন সংগঠনগুলো নিচ্ছে এবং সেখান থেকেই কিন্তু যে নিয়মিত অস্ত্র গোলাবারুদ চোরাচালান করা হচ্ছে। এবং এইটি আসলে যে একটি পক্ষের সঙ্গে আরেকটি পক্ষ তারা সহজে কিন্তু যে অস্ত্রগুলো হাত বদল করা হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু একটি বিষয় যদি আপনাদেরকে আমাদের প্রতিবেদন নিশ্চয়ই আপনারা দেখেছেন
এই যে অস্ত্রের যে চোরাচালান সেটিকে ঘিরে কিন্তু যে একটি আন্তদেশীয় নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং সেই আন্তদেশীয় নেটওয়ার্ক কিন্তু যখন সীমান্তে অনেক জায়গাতে যে না থাকবে মানে বেড়া না থাকবে তখন সেটিকে কিন্তু তারা তাদের যে সহজ মানে সুযোগ হিসেবে তারা সেটিকে নিচ্ছে। তবু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা নজরদারি বাড়াচ্ছেন এই ধরনের ঘটনাগুলো রোধ করার জন্য এবং একই সঙ্গে যখন অস্ত্র চালানের বা অস্ত্র সরবরাহের তথ্য পাওয়া যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু যে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে সেগুলোকে যে নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের কাছে। তো নিশ্চয় অন্য কোনো দিন বা আগামী দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।